আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য যেই মুভিটি এক্সপ্লেন করতে চলেছি মুভিটির নাম হলো কালা। আর এই মুভিটিকে একটি মিশ্র মুভি বলা যেতে পারে। ক্রাইম থ্রিলার, সাসপেন্স, ড্রামা মুভি, শিক্ষামূলক মুভি, রোমান্টিক মুভি সবকিছু মিশিয়েই যেন এই ছবিটিকে বানানো হয়েছে। সিনেমার প্রথম অংশে আপনার মনে হতে পারে এটি একটি রোমান্টিক মুভি, কিন্তু একটু পরেই আপনি বুঝতে পারবেন যে আরে এটি তো একটি সাসপেন্স থ্রিলার মুভি। কিন্তু সবচাইতে মজার বিষয় কি জানেন? এই সিনেমার আসল হিরোটা কে সেটা সিনেমার একেবারে শেষে আপনাকেই ডিসাইড করে নিতে হবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা এই লোকটিকে দেখতে পাই, আর তার সামনে একটি বাচ্চা ছেলে থাকে যে কিনা বলে বাবা হ্যান্ডস আপ। তো এই পিচ্চিটাই হলো ওই লোকটির সন্তান। পিচ্চিটার নাম হলো আপ্পু, আর লোকটির নাম হলো সাজি। আর সাজির পালিত এই কুকুরটির নাম হলো কালা। সাজি গোসল করা এসে বলে, বিদ্যা মোটরটা অফ করো। আর এখানে বিদ্যা হলো তার ওয়াইফ। তখন বিদ্যা বলে হ্যাঁ শুনেছি। আর এরপর দেখা যায় সাজি কালাকে এনে খাঁচায় বন্দি করে দেয়। এরপর সাজি তার সন্তানকে কোলে নিয়ে বলে, তোর শরীর থেকে তো অনেক গন্ধ বেরোচ্ছে, তুই গোসল করবি না? তখন আপ্পু একটু অভিমান করে বলে, না আমি গোসল করব না। তখন তার বাবা বলে, কেন? তখন আপ্পু বলে, তুমি কালাকেও গোসল করিয়ে দাও, আবার লুকিয়ে লুকিয়ে বাথরুমে গিয়ে মাকেও গোসল করিয়ে দাও, কিন্তু আমাকে কেন দাও না? সাজি তখন বলে, তোকে এসব কে বললো? তখন আপ্পু বলে, তুমি মাকে যখন এই কথাগুলো বলছিলে আমি শুনে ফেলেছি। আর এরপরই সিন চলে আসে আপ্পুর মায়ের কাছে। দেখা যায় বিদ্যা একটি পেঁপে পারছে। এরপর সিন কাট হয়ে চলে আসে বাড়ির মেন গেটে। সেখানে দেখা যায় সাজির বাড়িতে একটা লোক আসছে গাড়িতে করে। আসলে এটা হলো সাজির বাবা, এনার নাম হলো রবীন্দ্রাম। সাজির ড্রাইভারকে দেখে রেগে গিয়ে তার বাবাকে বলে, তুমি তাকে কেন আবারও কাজে রেখেছ? সে তো তোমার টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল। তখন রবীন্দ্রাম বলে, তুইও তো ব্যবসার নামে আমার কাছ থেকে অনেক টাকা মেরেছিস, তবুও তো তোকে আমি বাসায় রেখেছি। তখনই দেখা যায় ড্রাইভারটা এসে সাজিকে ভাব দেখিয়ে গাড়ির চাবি দিয়ে যায়। আর এদিকে সিন বিদ্যার কাছে আসে। দেখা যায় সে কাঁঠাল ভাঙছে। সাজি তখন সেখানে এসে মন খারাপ করে বসে পড়ে। তখন বিদ্যা তাকে বলে, বাবার কথাতে তুমি একদমই মন খারাপ করো না, তুমি ব্যবসার নামে তার অনেক টাকা নষ্ট করেছো, সে তো একটু কথা শোনাবেই। তখন বিদ্যা বলে, অনেকদিন হলো বাবার বাড়ি যায়নি, তুমি তো অনেক ব্যস্ত, তাই আমি অ্যানিকে বলে রেখেছি সে আমাকে নিতে আসবে। আর অ্যানির নামটা শুনতেই সাজির মুখের এক্সপ্রেশনটাই যেন পাল্টে যায়। কিন্তু এক্সপ্রেশনটা এমন কেন হলো তা আপনারা আগে গিয়ে জানতে পারবেন। এরপর দেখা যায় হঠাৎই তাদের পালিত কুকুরটি চিল্লাপাল্লা শুরু করে। সাজি বাইরে আসে দেখার জন্য। তখন দেখা যায় একটি লোক তাদের বাড়ির দিকে আসছে। লোকটিকে দেখে সাজি কেমন জানি অদ্ভুত একটি ভঙ্গিতে তাকায়। রবীন্দ্রাম লোকটিকে কি যেন একটা দেয়। তখন লোকটি বলে, বাগানের সুপারিগুলো কি পেড়ে ফেলবো? তখন রবীন্দ্রাম বলে, হ্যাঁ পেড়ে ফেল, কিন্তু সাথে আরো 3 জন লোক নিয়ে আসিস। আর এইটা বলেই সে বাড়ির ভেতরে চলে যায়। কিন্তু লোকটি যাবার সময় অদ্ভুত ভঙ্গিতে আপ্পুর দিকে তাকায়। আর এইটা দেখে আপ্পু তো একেবারে ভয় পেয়ে যায়। এরপর সিন কাট হলে দেখা যায় সাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে আর বিদ্যার অপেক্ষা করছে। এদিকে বিদ্যা এসে আপ্পুকে বিছানায় শুইয়ে দেয়। তখন সাজি বলে, আপ্পু কি ঘুমিয়ে গেছে? তখন বিদ্যা বলে, হ্যাঁ ঘুমিয়ে গেছে। আর এইটা শুনে রোমান্টিক একটা হাসি দিয়ে সাজি বাথরুমে গিয়ে সিগারেটটা ফেলে দেয় আর আয়নার সামনে দাঁড়িয়ে ফিটফাট হতে শুরু করে। তখন সাজি বৃষ্টি দেখে জানালার পাশে এসে দাঁড়ায় আর বলে, শুধুমাত্র এই বৃষ্টিরই কমতি ছিল। তখন দেখা যায় বিদ্যাও সাজির কাছে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। আর এরপর দেখা যায় কিছুক্ষণ বিদ্যা সাজির বুকে মাথা রেখেই শুয়ে আছে। কিন্তু এর পরে দেখা যায় সাজি রোমান্টিক হয়ে নিচে চলে আসে আর তারা দুজন ইন্টিমেট হতে শুরু করে। আর এরপর সকাল হলে দেখা যায় সাজি নিজের ব্যায়াম শেষ করে ফিটফাট হয়ে বাজার করতে চলে যায়। সাজিদের বাড়ি দেখানো হয় একটি জঙ্গলের মধ্যে। সাজি বাসায় ফেরে বাজার করে। আর একটু পরেই দেখা যায় মুষলধারে বৃষ্টি পড়ছে। বিদ্যা রোমান্টিক মুডে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আর এদিকে সাজি বিছানায় মনের সুখে সিগারেট টানছে আর বিদ্যার দিকে তাকিয়ে আছে। আর একটু পরেই সাজি উঠে বিদ্যার কাছে আসে। তখন বিদ্যা বলে, কি রোমান্টিক দৃশ্য তাই না? এমন রোমান্টিক পরিস্থিতিতে একটা সিগারেট। আর এই কথা শুনে সাজি একটা সিগারেট ধরায়। আর তার সমস্ত ধোয়া কি করলো তা তো আপনারাই দেখলেন।
আর এরপর তারা আবারও দুজন এই রোমান্টিক পরিস্থিতিতে বেশ রোমান্টিক হয়ে যায়। আর দেখা যায় অন্যদিকে কিছু লোক রহস্যজনকভাবে তাদের বাড়িতে ঢুকছে, আর কালা এদিকে জোরে জোরে চিৎকার করছে। আর এদিকে দেখা যায় বিদ্যা গোসল সেরে তার গোছগাছ করে নিচ্ছে বাপের বাড়ি যাওয়ার জন্য। বিদ্যা এসে কাজের মহিলাটিকে বলে, বাইরে জানালার কাছে গোবর লেগে আছে, একটু পরিষ্কার করে দিয়েন তো। আর এই আন্টির নাম হলো ললিতা। এরপর দেখা যায় বিদ্যা রান্নাঘরে গেছে চা বানানোর জন্য, আর সে তখন কি যেন দেখে চমকে ওঠে। তখন দেখানো হয় পানির পাত্রে অনেকগুলো মশা আর পিঁপড়া মরে পড়ে রয়েছে। বিদ্যা সেই পানিগুলোকে বাইরে ফেলে দিতে আসলে দেখা যায় একটা লোক ধীরে ধীরে এসে একটা রড হাতে নিচ্ছে। কিন্তু হঠাৎ বিদ্যার সামনে আসলে লোকটি বলে, আপা, লোহার রডটি কি আমি নিতে পারি? বিদ্যা এরপর রুমের মধ্যে আসলে কারো কাদামাখা পায়ের ছাপ দেখে চমকে ওঠে। সে সেই পায়ের ছাপগুলোকে ফলো করতে করতে তার শ্বশুরের রুমে ঢুকে পড়ে। আর ঠিক তখনই তার শ্বশুরের আলমারি থেকে একটি কমলা পড়ে যায়। বিদ্যা যখন কমলাটিকে আলমারিতে রাখছিল, সে জানালা দিয়ে তাকিয়ে দেখে রবীন্দ্রাম তাকে দেখে ফেলেছে। আর এইটা দেখে তো বিদ্যা লুকিয়ে পড়ে। আর তখনই বাইরে কিছু একটার আওয়াজ হয়। কি হয়েছে দেখার জন্য সবাই বাইরে আসলে দেখে রবীন্দ্রাম পড়ে গিয়েছে। সাজি দৌড়ে এসে তার বাবাকে তোলে, কিন্তু চলে যাবার সময় রবীন্দ্রাম পেছনে ঘুরে অদ্ভুত একটা লুক দিয়ে বিদ্যার দিকে তাকায়। এরপর সিন কাট হলে দেখা যায় রবীন্দ্রাম সাজিকে বলে, মনে হলো পেছন থেকে কেউ যেন আমাকে ধাক্কা মারলো। এইটা শুনে সাজি চমকে গিয়ে বলে, কে আবার তোমাকে ধাক্কা দিতে যাবে? রবীন্দ্রাম রেগে গিয়ে বলে, আমার যেটা মনে হয়েছে সেটাই বলেছি। এরপর সিন রান্নাঘরে আসলে দেখা যায় ছাদ ভেঙে পড়ে। বিদ্যা আর ললিতা তো রীতিমতো ভয় পেয়ে যায়। সাজি আর রবীন্দ্রাম এসে বলে, কি হয়েছে? তখন তারা ওপরে তাকিয়ে দেখে নারিকেল পড়ে ছাদের টাইলস গুলো ভেঙে পড়েছে। এরপর রবীন্দ্রাম মারনি মারনি বলে বাইরে এসে চিৎকার করে ডাকে। তখন এই লোকটি এসে রবীন্দ্রামকে বলে, কি হয়েছে? আমরা বুঝতে পারি এই লোকটির নাম হলো মার্নি। রবীন্দ্রাম বলে, রান্নাঘরের ছাদের একটা টাইলস খুলে গেছে, সেটা ঠিক করতে হবে, যাবার আগ দিয়ে ঠিক করে দিয়ে যাবি। তখন মানে সুপারি পাড়ার জন্য যে 4 জন লোককে এনেছে, তাদের মধ্যে সত্যিয়াম নামের একটি লোককে সে সেই টাইলসটি ঠিক করে দিতে বলে। ললিতা মার্নিকে চা খেতে বললে মার্নি সেই 4 জন লোককেও ডাকে, কিন্তু কেন জানি সে সাজিকে দেখে চমকে ওঠে। সাজি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে সে একটু আনকমফোর্টেবল হয়ে পড়ে। এরপর সিন কাট হলে দেখা যায় মার্নি তার সেই 4 জন শ্রমিককে নিয়ে খাবার খেতে বসেছে। একটা লোক খাবার খাওয়া শেষ হলে বলে, এই ময়লাগুলো কোথায় ফেলবো? মার্নি বলে, যা ওই নারকেল গাছের গোড়ায় গিয়ে ফেলে দিয়ে আয়। আর হ্যাঁ, তাড়াতাড়ি রান্নাঘরের টাইলসগুলো পাল্টে দে। ছেলেটি ময়লাগুলো ফেলতে গিয়ে হঠাৎ করে কেন জানি এমন রহস্যময় দৃষ্টিতে তাকায়। আর তখনই সিন কাট হয়ে চলে আসে রবীন্দ্রামের কাছে। সে বিদ্যার কাছে বলে, আপ্পু কোথায়? তখন বিদ্যা বলে, ও বাইরে কালার সঙ্গে খেলছে। তখন রবীন্দ্রাম রেগে গিয়ে বলে, ভেতরে নিয়ে আসো ওকে, এত খেলতে হবে না। এরপর সিন কাট হলে দেখা যায় অ্যানি বিদ্যাকে নিতে আসে। আসলে এখানে অ্যানি হলো বিদ্যার ভাই। তো অ্যানি যখন ভেতরে আসে তখন সাজি বলে, আই বস, ভাত খা। আর এরপর সাজি ভাত খেতে খেতে তার বাবাকে বলে, বাবা, আমি নতুন জাতের কিছু কলা চাষ করতে চাচ্ছি, তার জন্য আমার কিছু টাকা লাগতো। তখন অ্যানি তাকে তাচ্ছিল্য করে বলে, এটাও কোনো এক্সপেরিমেন্ট নাকি? আবারও বাবার টাকা নষ্ট করার ফন্দি করছিস? আর এইটা শুনে সাজি তো ভেতরে ভেতরে অনেক রেগে যায়। আসলে এর আগে সাজি ব্যবসার নাম করে তার বাবার অনেক টাকা নষ্ট করেছে, কিন্তু কি করে তা আপনারা একটু পরে জানতে পারবেন। খাবার খাওয়া শেষ হলে বিদ্যা যখন থালা বাসন রাখতে রান্নাঘরে যায়, তখন কিছু একটার আওয়াজ পেয়ে সে চমকে ওঠে। আর উপরে তাকিয়ে দেখে সেই ছেলেটি টাইলস ঠিক করতে এসেছে, কিন্তু ছেলেটি বিদ্যার দিকে তাকিয়ে রহস্যময় ভাবে মুচকি হাসি দেয়। সাজি আনিকে একা পেতেই কলার ধরে বলে, কালকেই তোর বাড়িতে গিয়ে তোর সমস্ত টাকা দিয়ে আসবো। কিন্তু হুট করে কুকুর চিল্লানোর আওয়াজ শুনে সে একেবারে চুপ হয়ে যায়। আর দেখা যায় রহস্যময় ভাবে কেউ একজন জানালার ওপাশে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে। এরপর সিন কাট হলে দেখা যায় শ্রমিকরা সুপারি পাড়ার জন্য রেডি হচ্ছে। আর সিনটা বিদ্যার কাছে আসলে দেখা যায় সে বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছে। তখনই সে কি যেন একটা দেখে চমকে ওঠে।
সাজি বলে চিৎকার করতেই সাজি বাইরে এসে সেও চমকে ওঠে। দেখা যায় কে যেন বিদ্যার স্যান্ডেলটি একেবারে কাদায় মাখিয়ে রেখে দিয়েছে। বিদ্যা স্যান্ডেল ধুয়ে যাওয়ার জন্য গাড়িতে বসে, কিন্তু সে বাইরে এসে সাজিকে বলে, আমার কেমন জানি মনে হচ্ছে কিছু ঠিক নেই, কিছু একটা হতে চলেছে, তুমি সাবধানে থেকো প্লিজ। সাজি তখন বিদ্যাকে সান্ত্বনা দিয়ে বাপের বাড়ির জন্য রওনা দিয়ে দেয়। আর এরপর কেন জানি রহস্যময় ভাবে সাজি তার কুকুরটিকে নিয়ে বাড়ি ফিরতে শুরু করে। সাজি তখন বাগানে সুপারি পাড়া দেখতে আসে আর দুম করে পেছনের গাছ থেকে মারনি পড়ে আর বলে, কি ভয় পেয়েছেন? তখন সাজি তাকে বলে, এই শ্রমিকগুলো কোথা থেকে নিয়ে এসেছো? মারনি বলে, এরা 3 জন তামিলনাড়ুর, কিন্তু ওদের মধ্যে একজন মনে হয় আট্টাবাড়ির। আর এই এলাকাটির নাম শুনে সাজি একেবারে চমকে ওঠে। তখন মানে ফিসফিস করে সাজিকে বলে, তাহলে কি আমরা এখন শুরু করতে পারি? সাজি বলে, এখন না, ললিতা আগে বাসা থেকে যাক, সে বাবাকে বলে দিতে পারে। মানি বলে, তাহলে আমি আরো 2টি গাছের সুপারি পেরে তারপর আসছি। আর এরপর একটি শীষ দেওয়ার আওয়াজ শুনে সাজি খুবই ভয় পেয়ে যায় আর আশেপাশে দেখতে থাকে। সাজি কিছু একটা বুঝতে পেরে তার কুকুরটাকে খাঁচায় বন্দি করে রাখে আর তার লুঙ্গিটাও বেঁধে ফেলে। এরপর সে সিগারেট ধরিয়ে সিগারেট টানতে থাকে আর টেনশন করতে থাকে। তখনই ফোনের রিংটোন বেজে ওঠে। সে জিথান নামের একটি উকিলের সঙ্গে কথা বলছে। উকিলটি সাজিকে বলে, এই সপ্তাহের মধ্যে যদি ঝামেলা না মেটে তাহলে তাকে জেলে যেতে হবে। তখনই জানালায় ধাক্কা দেওয়ার আওয়াজ শুনে সাজি চমকে ওঠে। ছেলেটি ললিতার কাছ থেকে পানি নিয়ে মদে মিশ করে আর এইটা দেখে সাজির মনে কিছু একটা সন্দেহ ঢুকে পড়ে। তাই সে তাড়াহুড়ো করে ফোনটা রেখে দিয়ে বাড়ির পেছনে চলে আসে, কিন্তু সে ছেলেটিকে দেখতে পায় না। সে বাসার চারপাশে ছেলেটিকে খুঁজতে শুরু করে। হঠাৎ সাজির পেছনে কারো একটা হাত দেখা যায়, মানে সাজির পেছনে কোনো ছেলে লুকিয়ে আছে। তখনই সাজির কুকুর কালা চিল্লাতে থাকে আর সাজি চমকে ওঠে। বাইকের লুকিং গ্লাসে দেখে কেউ একজন তার পেছনে লুকিয়ে আছে। সাজি কিছু বুঝে ওঠার আগে ছেলেটি তাকে গুলটি মারে, কিন্তু সেটা বাইকের লুকিং গ্লাসে গিয়ে লাগে আর বাস শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। আর এখানেই আমরা বুঝতে পারি এতক্ষণ ধরে যে রহস্যময় ঘটনাগুলো ঘটছিল তার পেছনে এই ছেলেটিরই হাত ছিল। এই ছেলেটির নাম হলো সুমেশ। কিন্তু সুমেশের সঙ্গে সাজির কিসের শত্রুতা তা আমরা আগে গিয়ে সিনেমার মধ্যে জানতে পারবো। এরপর সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা বুঝতে পারি সুমেশের একটা অনেক প্রিয় কুকুর ছিল যাকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। আর এখানে এটাও বোঝা যায় হয়তোবা তার কুকুরের সঙ্গে কিছু একটা হয়েছে যার বদলা নিতে সে এখানে এসেছে, যাকে কেন্দ্র করেই তার সঙ্গে সাজির ঝামেলা বেঁধেছে। কিন্তু আসল ঘটনা কি ঘটেছিল তা আমরা আগে গিয়ে জানতে পারবো। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সুমেশের সেই কুকুরটির নাম ছিল বাউ। একদিন বাউ রক্তের গন্ধ শুনে জঙ্গলের ভেতরে চলে যায়। হঠাৎ একদিন সুমেশ তার কুকুরটিকে খুঁজে না পেয়ে বাউ বাউ বলে ডাকতে থাকে। বাউ হাঁটতে হাঁটতে জঙ্গলের একটি জায়গায় এসে থামে আর তখনই তার সামনে একটি মাংসের টুকরা পড়ে। কুকুরটি ধীরে ধীরে মাংসটির কাছে এসে সেটা খেতে শুরু করে আর বাস মাংসটি সেখানেই ব্লাস্ট হয়ে যায় আর কুকুরটিও এই ব্লাস্টেই মারা যায়। আর এইটা শুনে সুমেশ পাগলের মতো চিৎকার করে কুকুরটির কাছে যেতে শুরু করে। আর সিন আবারও কাট হয়ে বর্তমানে ফিরে আসে। সাজি সুমেশকে তাদের একটি গোডাউনে নিয়ে সে বন্দি করে রাখে আর বলে, তুই কে বলতো, কেন এখানে এসেছিস? কিন্তু সুমেশ সাজির কোনো কথারই উত্তর দেয় না। সাজি তখন তাকে সেখানেই তালা মেরে চলে যায়। সাজি বাসায় এসে কাউকে যেন ফোন করে সবকিছু খুলে বলে। তখন লোকটি বলে, আট্টাবাড়ির জঙ্গলে যখন তুই বোমা ফাটিয়েছিলি তখন ওর কুকুরটা মারা গিয়েছিল, সেটার প্রতিশোধ নিতেই সে এখানে এসেছে। তখন সাজি বলে, একটা কুকুরের জন্য এত কিছু? তখনই সেন সুমেশের কাছে চলে আসে। আমরা সেখানে দেখি সুমেশ রাগে ক্ষোভে সাইকোর মতো আচরণ করছে আর দেয়ালে কি যেন আঁকছে। সিন তখন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখি সাজি ও তার বন্ধু আট্টাবাড়ির জঙ্গলে গিয়েছিল একটা বিজনেস প্ল্যান নিয়ে। আসলে সাজিকে মুভির শুরু থেকেই যেই খোটা শুনতে হচ্ছিল সেটা হলো এই বিজনেসের কারণেই। সাজি তার বাবাকে জঙ্গলে চাষাবাদ করবে বলে টাকা নিয়েছিল, কিন্তু তার প্ল্যানটা ছিল অন্যরকম। আসলে সাজি জঙ্গলি পশুদেরকে চোরাই বাজারে চালান করতে চেয়েছিল আর এরপর সে নিজেই ভয়ঙ্কর তৈরি করতে শুরু করে আর এক্সপেরিমেন্ট করতে থাকে। আর সে যখন এই
বানায় তখন সেটা পরীক্ষা করার কথা ভাবে। আর তখনই সুমেশের কুকুরটা সেই জায়গাতে এসে পড়ে। আর তখনই সাজি সেটা মাংসের টুকরোর মধ্যে ঢুকিয়ে দেয় এক্সপেরিমেন্ট করার জন্য। আর তখনই সুমেশের কুকুরের সাথে এই দুর্ঘটনাটা ঘটে। আর সাজি এইভাবে জঙ্গলের অনেক পশুকে মেরে ফেলে, যার কারণে তার উপর কেসও হয়েছে, যেটার কথাই সেই উকিলকে তাকে বলছিল। সিন আবারও বর্তমানে আসলে দেখা যায় সাজিকে ওই লোকটি বলে সে তার কুকুরকে এতটাই ভালোবাসতো যে সে তার বদলা নেওয়ার জন্য পাগল হয়ে পড়েছে, সাবধানে থাকিস কিন্তু। তখন সাজি মুচকি হেসে বলে, আরে তুই টেনশন করিস না, আমি ওকে মেরে গুদাম ঘরে আটকে রেখেছি। সিন চলে আসে গুদাম ঘরে। দেখা যায় সুমেশ পুরো ঘরের দেয়াল জুড়ে তার কুকুরের ছবি এঁকেছে। আর এই চিত্রগুলোতেই ফুটে ওঠে সুমেশ তার কুকুরটাকে কতটা বেশি ভালোবাসতো। সাজি আসলে সুমেশকে দুর্বল ভেবে নিয়েছে, কিন্তু সে এটা জানেই না যে সুমেশ তার হিংস্রতা এখনো দেখায়নি। দেখা যায় সুমেশ ছাদ ভেঙে উপর দিয়ে বাইরে বের হয়ে আসে আর সেই লেভেলের একটা অ্যাটিটিউড নিয়ে সিগারেট ধরায়। আর এরপর সে জঙ্গলের মধ্যে এসে পড়ে থাকা একটা কুড়াল দেখে এইভাবে তাকিয়ে থাকে। তখন মার্নি সুমেশকে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কাজে ফাঁকি দিচ্ছিস? কাজ কর গিয়ে। আর মার্নি সেখান থেকে চলে গেলে সুমেশ কুড়ালটিকে ছুঁড়ে মারে। এরপর দেখা যায় সাজি তার কুকুরটিকে নিয়ে বের হচ্ছে। তখন ললিতা এসে বলে, এপাশ দিয়ে মনে হলো কেউ দৌড়ে গেল। সাজি বলে, কই না তো। ললিতা বলে, আমার তো মনে হলো। এই কথা শুনে সাজি তো আবারও টেনশনে পড়ে যায়। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই শ্রমিকগুলো সবাই বসে একত্রে ভাত খাচ্ছে। আর এরপর সিন সুমেশের কাছে আসলে সে সেই লেভেলের একটা ভয়ঙ্কর লুক দেয়। আর তখনই মানে সেখানে এসে সাজিকে বলে, ললিতা কি চলে গেছে? সাজি বলে, হ্যাঁ চলে গেছে। মার্নি বলে, তাহলে আমরা শুরু করি। মার্নি তখন সাজিকে বলে, কুকুরটাকে সবসময় বেঁধে রাখিস কেন? ছেড়ে দে, একটু খেলাধুলা করুক। সাজি বলে, এটা বিদেশি জাতের কুকুর, যদি হারিয়ে যায় তাই সবসময় তাকে বেঁধে রাখি। এরপর দেখা যায় একটি শ্রমিক সুপারি গাছে উঠছে। আর মার্নি এসে বলে, আরো 10টি গাছ আছে, তুই সুপারিগুলো পেড়ে নিস, আমি বাকিদেরকে নিয়ে একটু যাচ্ছি, কাজ আছে। আর এরপর সাজি গোডাউনে এসে দেখে সুমেশ সেখানে নেই। আর তার তো টেনশন আরো বেশি বেড়ে যায়। সে ছাদের উপরে তাকালে দেখে সুমেশ ছাদ ভেঙে পালিয়ে গেছে। ঠিক তখনই সাজি কারো কথা বলার আওয়াজ শুনলে জানালা দিয়ে বাইরে তাকায়। তখনই সে সুমেশকে দেখতে পায়। আর তখনই সুমেশ সেই একটা লুক দিয়ে সাজির দিকে তাকিয়ে শীষ বাজাতে শুরু করে। আর এদিকে মার্নি সব শ্রমিকদের নিয়ে সাজির কাছে আসে। আর দেখা যায় ঘরে এসে সাজি কিসের যেন ঢাকনা খোলে আর বলে, এখান থেকে 10 বস্তা নিয়ে চল। আর এরপরই আমাদের দেখানো হয় একটা গর্ত ভর্তি গোলমরিচের বীজ। আর সাজি তার বাবাকে না বলে এখান থেকে গোলমরিচের বীজ চুরি করে বেচার প্ল্যান করছে। তারা সবাই এক এক করে বস্তা ভরে বাহিরে নিয়ে যেতে শুরু করে। আর সুমেশ বীজগুলো তুলে তুলে বস্তায় ভরতে থাকে। আর এদিকে সাজি অপেক্ষা করছে কখন সে সুমেশকে একা পাবে। এরপর যখন সাজি সুমেশকে একা পায় তখন বলে, দেখ, আমি ইচ্ছা করে কিছুই করিনি, মাতাল ছিলাম, ভুল করে হয়ে গেছে। শোন, তোকে আমি নতুন জাতের একটা ভালো কুকুর কিনে দেব। আর এইটা শুনে তো সুমেশের বেশ রাগ উঠে যায়। আর সে বলে, আমি তোর কুকুরকে মেরে ফেলবো। এইটা বলে সে বস্তা নিয়ে বাইরে চলে যায়। তখন সাজি পেছন পেছন যায় আর তাকে বলে, শোন, তোকে আমি অনেক দামি বিদেশি কুকুর কিনে দেব। তখন সুমেশ উঠে বলে, এখানকার কাজ শেষ হবার আগেই আমি তোর কুকুরকে মেরে ফেলবো। আর এটা শুনেই সাজি দুম করে সুমেশকে পানির মধ্যে চেপে ধরে। আর রাগের মাথায় সে সুমেশকে অনেক গালিগালাজ করতে থাকে। আর ঠিক তখনই সুপারি গাছ ভেঙে সত্যিয়ান পড়ে যায়। আর তখনই মানে আর তার সাথে থাকা ছেলেটি এদিকে আসতে লাগলে সাজি তাকে ছেড়ে দেয়। আর সাজি ও সুমেশকে সেখানেই রেখে সত্যিয়ানের কাছে চলে যায়। মার্নি বলে, সাজি গাড়ি বের কর, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু সাজি বলে, আগে মরিচের বীজগুলো নিয়ে যা, তারপরে ওকে হাসপাতালে নিস। আর এইটা শুনে মার্নি রেগে গিয়ে বলে, কারো জীবনের চেয়ে তোর কাছে মরিচের বীজের দাম বেশি হলো? আর এইটা বলে সে জোর করে সাজির কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে নেয় আর ছেলেটিকে হাসপাতালে নিয়ে চলে যায়। সাজিও তখন ক্ষিপ্ত হয়ে পেছন পেছন যেতে শুরু করলে সুমেশ তার দিকে রেগে তাকিয়ে থাকে।
এদিকে মার্নি সত্যিয়ানকে গাড়িতে তোলে আর মার্নি সুমেশকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলে, বৃষ্টি আসার আগেই ওর মরিচের বীজগুলো তুলে দিস, নইলে ওর ক্ষতি হবে। আর এরপরে সাজি আর সুমেশের মধ্যে যেন এক যুদ্ধ বেঁধে যায়। সুমেশ আর সাজির মধ্যে প্রচন্ড মারামারি শুরু হয়ে যায়। যেই সুমেশকে সাজি দুর্বল ভেবেছিল, সেই সুমেশ এখন সাজির সঙ্গে একেবারে টক করে ফাইট করছে। এমনকি সুমেশ সাজিকে কুড়াল দিয়ে আঘাত করে। একে অপরকে কাদামাটির মধ্যেই মারতে থাকে তারা দুজন। আর তখনই সাজি সুমেশকে রেগে গিয়ে বলে, তোকে না বললাম আমি দামি কুকুর কিনে দেব, তবুও তোর গায়ে লাগছে না, এবার দেখি তুই তোর জান নিয়ে এখান থেকে যাস কিভাবে। আর ঠিক সেই সময় গাড়ির হর্ন বাজার শব্দ হয়। সাজি বুঝে যায় কেউ তার বাসায় এসেছে। আর তখনই সাজি সুমেশকে কাঁধে তুলে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত কুয়ার ভেতরে ফেলে দেয় আর কুয়ার ঢাকনাটাও লাগিয়ে দেয়। এরপর সাজি দৌড়ে গিয়ে গোসল সেরে নেয় আর বাইরে এসে দেখে বিদ্যা আবারও বাড়ি ফিরে এসেছে। সাজি বলে, ফিরে আসলে কেন? বিদ্যা বলে, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখেছি, খুব খারাপ লাগছিল, তাই ফিরে এসেছি। কিন্তু তোমার এই অবস্থা কেন? সাজি তখন বলে, মাঠে কাজ করতে গিয়ে কেটে গিয়েছে। এরপর সিন কাট হলে দেখা যায় বিদ্যা সাজির কাটা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে দিচ্ছে। এরপর বিদ্যা একটু ইমোশনাল হয়ে সাজিকে বলে, তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবে? সাজি বিদ্যাকে জড়িয়ে ধরলে বিদ্যা বলে, মানুষ কিভাবে এতটা কঠোর হতে পারে যে একটা মুমূর্ষু রোগীকে অ্যাক্সিডেন্ট করিয়ে রাস্তায় ফেলে যায়? মানুষ কি করে বা এতটা নিষ্ঠুর হতে পারে? ছি। বিদ্যা বলে, আমার শরীর অনেক দুর্বল লাগছে, তাই আমি একটু ঘুমোতে চাই। আর এরপর দেখা যায় সাজি একটি বড় দড়ি কাঁধে ঝুলিয়ে ওই কুয়োর দিকে যাচ্ছে যেখানে সে সুমেশকে ফেলে দিয়ে এসেছে। কিন্তু সাজি কুয়োর কাছে এসে কুয়োর দরজা খুলে ভয়ে শক খেয়ে যায় আর বাড়ির দিকে দৌড় দেয়। সাজি বাড়ির এরিয়াতে আসতেই কারো শীষ বাজানোর আওয়াজ পায়। আর কি, সাজি খুবই ভয় পেয়ে যায়। শীষ কোথা থেকে বাজছে এটা দেখার জন্য সাজি সেই শীষের আওয়াজটিকে ফলো করতে করতে জঙ্গলের ভেতরে চলে যায়। আর তখনই হুট করে গাছের উপর থেকে সুমেশ পড়ে সাজিকে বেশ আহত করে দেয়। আর তাদের দুজনের মধ্যে আবারও সমানে সমানে টক্কর শুরু হয়ে যায়। সুমেশ খুবই হিংস্রভাবে সাজিকে আক্রমণ করছিল। আর তখনই সাজি সুমেশের গলায় একটি দড়ি পেঁচিয়ে গাছের ডালে বেঁধে দেয় আর বলে, আমি মিথ্যা বলেছিলাম যে মাতাল অবস্থায় তোর কুকুরকে মেরেছি, কিন্তু না, আমি ইচ্ছা করেই তোর কুকুরটাকে মেরেছিলাম। একটা প্রাণীর জন্য তোর এত দরদ? নে এবার তুই মর। ঠিক তখনই সিনেমার স্ক্রিনে ভেসে ওঠে এটি একটি বাস্তবে ঘটে যাওয়া ঘটনা। সুমেশের অবস্থা যায়, কিন্তু তখনই সে ডাল ভেঙে মাটিতে পড়ে যায় আর সে আবারও সাজিকে আক্রমণ করতে শুরু করে। আর মারামারি করার সময়ই একটি বৃষ্টির ফোঁটা সুমেশের গায়ে এসে পড়ে। তখনই তার মনে পড়ে যায় মানি তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল মরিচের বীজগুলো ঘরে উঠিয়ে দিতে, যাতে সাজির কোনো ক্ষতি না হয়। সাজি মরিচের বীজগুলোকে তুলে রাখার জন্য দৌড় দিতে থাকে, কিন্তু দেখা যায় সাজিকে রেখে সুমেশই তার আগে দৌড়াতে শুরু করে। সাজি ভেবেছিল হয়তো সে পালিয়ে যাচ্ছে, কিন্তু না, সে খুবই কষ্ট করে এক এক করে সব মরিচের বস্তাগুলোকে গুদাম ঘরে রেখে দেয়। আর সাজি এসে এই দৃশ্যটা দেখে তো বেশ অবাক হয়ে যায়। আর এদিকে সুমেশ নিজের রাগকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে বস্তা ভরা বীজগুলোকে তুলেই যাচ্ছে, কিন্তু উল্টো দিকে সাজি সুমেশকে আবারও মারতে শুরু করে। আর এইবার কি, সুমেশের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সেও একটা শিকল দিয়ে সাজিকে আক্রমণ করে আর তাদের মাঝে আবারও মারামারি বেঁধে যায়। আর ঠিক তখনই আবারও গাড়ির হর্ন শোনা গেলে সাজি তাড়াতাড়ি করে এসে গোসল করে আর বাড়ির সামনের দিকে চলে আসে। আর তখনই আমরা দেখতে পাই সাজির বাবা রবীন্দ্রম এসেছে। আসলে সে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল, যার জন্যই সে মেডিকেলে ডাক্তার দেখাতে গিয়েছিল। রবীন্দ্রম সাজিকে বলে, কি হয়েছে এখানে? মানিকেও তো হাসপাতালে দেখলাম। এইটা শুনে সাজি একটু চুপ থেকে বলে, বাবা, আমাদের গুদাম থেকে কিছু মরিচের বীজ চুরি হয়ে গেছে। আমার তো মনে হয় ওই তামিল শ্রমিকগুলোই নিয়েছে। রবীন্দ্রম তখন বলে, কি? সাজি বলে, আমি তাদেরকে ধাওয়া করেছিলাম, তাদের মধ্যে একজনকে আমি মেরে গুদাম ঘরে আটকে রেখেছি। রবীন্দ্রম তখন সাজির ওপর রেগে গিয়ে বলে,
তোকে দায়িত্ব দিয়ে যাওয়ার থেকে যদি একটা কুকুরকে দায়িত্ব দিয়ে যেতাম সেটাও মনে হয় ভালো ছিল। সাজি রবীন্দ্রামকে ধরে ঘরে নিতে গেলে রবীন্দ্রাম বলে, ছাড় আমাকে, যে আমার বীজগুলোকে খুঁজে বের কর। সাজি তখন ঘরে এসে তার বাবাকে বলে, আমার মনে হয় মারিও এর সাথে জড়িত রয়েছে। এইটা বলতে বলতে সাজি তার বাবার পিস্তলটা নিয়ে নেয় আর বাড়িতে যত চাকু ছুরি রয়েছে সবকিছুই লুকিয়ে ফেলে। এরপর সে সকল জানালা দরজা বন্ধ করে দেয় এবং ঘরের দরজায় তালা মেরে চাবিটাও ভেতরে ফেলে দেয়, যাতে সুমেশ বাসার ভেতরে ঢুকে কাউকে আক্রমণ করতে না পারে। আর এরপর সাজি আবারও গুদাম ঘরে চলে আসে। সে দেখে একটা বস্তার মুখ খোলা। সে সেই বস্তাগুলোকে দড়ি বেঁধে পাচার করার জন্য জঙ্গলের ভেতরের দিকে নিয়ে যেতে শুরু করে। সে অনেক কষ্ট করে সকল বস্তা একত্র করে, কিন্তু সে যখন বস্তা রেখে একটু দূরে চলে যায় বস্তার ভেতরে রাখা বোমটা ফেটে যায়। এইটা দেখে তো সাজি পুরো শক খেয়ে সামনের দিকে তাকায়, আর তখনই সে সামনে সুমেশকে দেখতে পায়। সে একটি অ্যাটিটিউড নিয়ে সাজির দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন সাজি রেগে গিয়ে আবারও সুমেশকে মারধর করতে থাকে। এদিকে সুমেশ ও সাজিকে মেরে বেশ আহত করে দেয়, আর তাদের মধ্যে চলতে থাকে দুর্দান্ত এক ফাইটিং। এমনকি ফাইট করতে করতে সাজির লুঙ্গি খুলে যায় আর সে অর্ধনগ্ন অবস্থাতেই পালাতে থাকে। আর এদিকে সুমেশ আর সাজির মারামারি দেখে তো বিদ্যা প্রচন্ড চমকে যায়। আর এদিকে রবীন্দ্রামও ঘাবড়ে গিয়ে বলে, কি হয়েছে? কিন্তু সাজি তার বাবার কথার কোনো জবাব দেয় না, আর তাদের মধ্যে আবারও ফাইটিং শুরু হয়ে যায়। সুমেশ একটা সাইকো কিলারের মতো তেড়ে তেড়ে সাজিকে মারতে থাকে আর তার কুকুরকে মারার প্রতিশোধ নিতে থাকে। কোনো উপায় না পেয়ে সাজি দৌড়ে পালিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। আর বিদ্যা এইভাবে সাজিকে দেখে বেশ চমকে ওঠে আর ভয় পেয়ে যায়। বিদ্যা ঘাবড়ে গিয়ে বলে, সাজি কি হয়েছে? কিন্তু সাজি কোনোই উত্তর দেয় না। ওইদিকে সুমেশ ক্ষিপ্ত হয়ে দরজা জানালা সবকিছু ধাক্কাতে থাকে ঘরের ভেতরে ঢোকার জন্য। সাজি কোনো উপায় না পেয়ে জানালার কাছে এসে সুমেশকে ডেকে বলে, আমি তোর কুকুরকে মেরেছি বলে তুই আমার কুকুরকে মারতে এসেছিস না? যা, ওই যে পাশেই আছে, মেরে ফেল গিয়ে। এইটা শুনে তো সুমেশ একটা ভয়ঙ্কর হাসি দেয়। বিদ্যা এইসব কথা শুনে পুরোপুরি বুঝে যায় ঘটনাটা কি, আর সে অবাক দৃষ্টিতে সাজির দিকে তাকিয়ে থাকে। সে ভাবে তার স্বামী যে এতটা নিষ্ঠুর সে তো জানেই না। সিন চলে আসে সুমেশের কাছে। সে দরজাতে একটা বোমা মেরে দরজা ভেঙে ফেলে আর বাড়ির ভেতরে এসে সাজিকে প্রচন্ড মারতে শুরু করে। তাদের এই মারামারি দেখে বিদ্যা আর রবীন্দ্রাম খুবই ভয় পেয়ে যায়। সুমেশ সাজিকে মেরে এই অবস্থা করার পর হাসতে হাসতে অ্যাটিটিউড দেখিয়ে বলে, কি খুব ব্যথা? এবার নিশ্চয়ই ঠিক বুঝতে পেরেছিস কেমন লাগে। এইটা বলে সে সিগারেটে একটা জোরে টান দিয়ে সাজির দিকে সেটা ছুঁড়ে মারে আর অস্থির লেভেলের একটা অ্যাটিটিউড দেখায়। এরপর বিদ্যাকে দেখা যায় সে গম্ভীরভাবে বিছানার উপরে বসে আছে। তখন রবীন্দ্রাম এসে বলে, যাও মা, ওর কাছে যাও। বিদ্যা বলে, বাবা পরে ভেবে দেখব। আর এরপর সিন কাট হলে দেখা যায় সুমেশ সেখান থেকে চলে যাচ্ছে আর দরজাটা লাগিয়ে দেয়। দেখা যায় সুমেশ কালাকে তার সাথে করে নিয়ে যাচ্ছে। তার মানে সে কালাকে মারেনি। যেই মানুষটা একটা কুকুরের জন্য নিজের জীবনও বাজি রাখতে পারে সে কি একটা প্রাণীকে মারতে পারে? আর এমনই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। আর এই সিনেমার মেন হিরো আপনার কাছে কে ছিল জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই মজার মজার সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।